দায়িত্ব নেয়ার পর প্রথম কার্যদিবসে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আলাদা শ্রদ্ধাও জানান তিনি। এরপর বাবা মা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রীরা জানান, কোনো ব্যক্তি স্বার্থে নয়, দেশের জনগণের জন্য কাজ করবে নতুন সরকার। ইমরুল আহসানের রিপোর্টে বিস্তারিত। দেশের স্বাধীনতার জন্য অকাতরে যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করতে দায়িত্ব নেওয়ার পরদিনই সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনম্র শ্রদ্ধা জানান ৭১-এর বীরদের প্রতি। রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারাও রোপণ করেন তারেক রহমান। পরে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থান দুটোকেই মর্যাদা দিতে চায় বিএনপি। বলেন, দেশের স্বার্থে বাংলাদেশকে গড়তে চায় নতুন সরকার। মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর ২৪ হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, দুটাকে রেসপেক্ট করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। যে বাংলাদেশ আমরা যুদ্ধ করেছি, এটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নাই। এটাই মূল্যবোধ। সাভার থেকে ফিরে শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আলাদা শ্রদ্ধা জানান তিনি। নতুন মন্ত্রীরা বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে চান তারা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন এবং দেশে একটা বিপ্লব তিনি তৈরি করেছিলেন, যেটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। ইনশাল্লাহ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমেই আমরা যেন নতুন সে আন্দোলন গড়ে তুলতে পারি। আমাদের যে 3টি মন্ত্রণালয় আছে সেটা বাংলাদেশের জন্য মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং সেটাকে ফাংশন করানো খুবই জরুরি যদি উন্নয়নটাকে দৃশ্যমান করতে হয়, যদি অর্থনীতিকে সচল করতে হয়। তো সেই বিবেচনায় আমাদের উপর সরকার প্রধান আস্থা রেখেছে। ডেফিনেটলি এই আস্থার মর্যাদা আমরা কর্মের মাধ্যমে এবং জবাবদিহিতার মাধ্যমে জনগণের কাছে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। এ সময় গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী। প্রেস ক্লাব পরিদর্শনের সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন। এ সময় তাদের সাথে ছিলেন প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী সহ সিনিয়র সাংবাদিকরা। সাংবাদিক সমাজ তাদের সমস্যার সমাধান না করে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। অতএব সেই সমস্যার সমাধানটি আমাদের এই মন্ত্রণালয়ের এবং এই সরকারের, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের ঘোষিত যে ৩১ দফা কর্মসূচি, তার মধ্যে যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা আছে, আমরা সেই আলোকে আমাদের কর্মকৌশল এবং কর্মপরিকল্পনা আপনাদের সামনে শিগগিরই হাজির করব। তার আগে সাংবাদিক মহল সহ সকল অংশীদারদের সঙ্গে আমরা ধৈর্যের সঙ্গে মত বিনিময় করব এবং পরামর্শ গ্রহণ করব। জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী। এদিকে গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ই ফেব্রুয়ারি গণভোটের ফল বাতিল চেয়ে মঙ্গলবার হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।
ফের কমেছে স্বর্ণের দাম। ভরি প্রতি সর্বোচ্চ ৩,২৬৬ টাকা পর্যন্ত দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এতে করে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২,৫৫,৫৫৮ টাকায় নেমে এসেছে, যা গতকাল পর্যন্ত ছিল ২,৫৮,০০০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২,৪৩,৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি 2,09,077 টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৭১,১১১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,৯৩৫ মার্কিন ডলার, যা গতকাল পর্যন্ত ছিল ৪,৯৫৮ মার্কিন ডলার। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। জানছিলাম সচিবালয় থেকে প্রথম মন্ত্রিসভার সবশেষ খবর। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ৫ বাংলাদেশি জেলেকে ট্রলার সহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। মঙ্গলবার রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইখংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার শাহ আলম, আবুল হোসেন, মোহাম্মদ আব্বাস, আব্দুল শাহেদ এবং মোহাম্মদ ইউনুস বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার নিয়ে ফিরছিলেন। শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইখংদিয়া এলাকায় পৌঁছালে রাত হলে তারা ট্রলারটি নোঙর করে সেখানে অবস্থান নেন। এরপরে হঠাৎ স্পিড বোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নেত্রকোনায় শহরে বাজার মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌরসভার সামনে থেকে অভিযান শুরু করেন। এ সময় ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং ভেজাল ও মজুতদারির বিরুদ্ধে সতর্ক করা হয়। পাশাপাশি শহরে যানজট নিরসনে কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসন। অন্যদিকে রমজান উপলক্ষে মাসব্যাপী চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসন। দামের ঊর্ধ্বগতিতে যখন নিত্যপণ্য কেনা কষ্টসাধ্য, এমন বাস্তবতায় নিম্ন আয়ের মানুষের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ায় চালু হলো রমাদানি স্পেশাল বাজার। জেলা ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র দলের উদ্যোগে শহরে পৌর মুক্ত মঞ্চের সামনে শুরু হয়েছে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির এই কার্যক্রম। ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি হবে বিভিন্ন পণ্য। দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি কমাতে সামাজিক দায়বদ্ধতা থেকে রমজান জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। বাজার দরের তুলনায় অপেক্ষাকৃত কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বিজি প্রেস স্কুল মাঠে খেটে খাওয়া মানুষের মাঝে এসব উপহার বিতরণ করেন ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। এ সময় তিনি বলেন, সব শ্রেণীর মানুষকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো উচিত। উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দেশটিতে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সৌদি আরবে আজ থেকে রোজা শুরু হয়েছে। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসক, ইসলামী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ ও গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দিয়েছে। আমাদের সকলের ন্যাক আমল সহ কবুল করুক, আমাদের ন্যাক মকসুদকে পুরা করুক। আল্লাহ পাক যে উদ্দেশ্যে, যেই কারণে আমাদেরকে সরকার নিয়েছেন, সেই কারণ হলো দেশের মানুষের খেদমত করা, দেশ থেকে দুর্নীতি দূর করা, দেশ থেকে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন দূর করা। রমজান এলেই অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। এবারও তার ব্যতিক্রম নয়। বেড়েছে বেশ কয়েকটি ভোগ্যপণ্যের দাম।
বিশেষ করে ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর দাম আকাশ ছোঁয়া। শসা ও বেগুনেও বাড়তি অস্বাভাবিক। পণ্যের সরবরাহ কম আর ক্রেতাদের অতিরিক্ত পণ্য কেনার প্রবণতার অজুহাত বিক্রেতাদের। বাজার সহনীয় রাখতে সরকারের সঠিক তদারকির দাবি ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। রোজাকে কেন্দ্র করে বেড়েছে ভোগ্য পণ্যের দাম। লেবুসহ কয়েকটি পণ্যের দাম যেন আকাশ ছুঁয়েছে এবার। রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বেড়েছে বেশ কিছু সবজির দাম। বেগুন 120 থেকে 140 টাকা, শসা 100 থেকে 140, আর কাঁচামরিচের কেজি 100 থেকে 120 টাকা। সবচেয়ে বেশি লেবুর দাম। আকার ভেদে হালিতে গুনতে হচ্ছে 150 টাকা পর্যন্ত। মানুষের চাহিদা বেশি। মানুষ যেখানে আপনার এক হালি লেবু সংগ্রহ করার কথা ছিল বা কেউ লেবু নিত না, তারও লেবুর দরকার হয়। যে এক হালি সংগ্রহ করার কথা সে 5 হালি সংগ্রহ করে। এই জন্য একটু সংকট দেখা দিচ্ছে, তো এই জন্য মালের দামটা বেশি। বেড়েছে মাংসের দামও। ব্রয়লারে 20 টাকা আর সোনালী মুরগিতে বেড়েছে 50 টাকা। কেজিতে 50 টাকা বেড়ে খাসির মাংস 1250 আর গরুর মাংস বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। 680 থেকে 700 টাকা কেজি আজকে দেশে দাম। ব্রয়লার এখন আজকে বাজার হলো 200 থেকে 220 টাকা কেজি। তারপর সোনালী হলো আজকে 320 থেকে 350 টাকা কেজি আজকে বাজার। গাবতলী হাটের ভিতরে এক একটা গরুর প্রতি 10 থেকে 12,000 15,000 টাকা দাম বাড়তি, যার কারণে আমরা বাড়তি দামে আনছি, একটু বাড়তি দামে বেচতেছি। ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের দামও বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, সংযমের মাসের পণ্যের দামে অসংযমী আচরণ করছে ব্যবসায়ীরা। মুনাফাখোর চক্রের লাগাম টানতে সরকারকে কঠোর হওয়ার দাবি ভোক্তাদের। খেজুরের দাম লাস্ট উইকে যেরকম ছিল, এখন মনে হচ্ছে যে রমজানের আগের দিন আমার কাছে মনে হচ্ছে এজন্য মূল্যটা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। যারা বিক্রেতা তাদেরও আসলে দোষ না, মেন জায়গা থেকেই হয়তো সিন্ডিকেটটা চলে আসছে। সরকারের প্রতি আহ্বান যাতে রমজান মাসে স্থিতিশীল থাকে এবং কম দাম থাকে, যাতে আমরা আমাদের মতন গরিব যারা সুন্দরভাবে কিনে খাইতে পারে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। হঠাৎ করেই ঢাকায় এসেছেন 2014 বিশ্বকাপ জয়ী জার্মানির মিডফিল্ডার মেসুত ওজিল। বিকেলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছলে তাকে স্বাগত জানান ডাকসুর ভিপি সাদেক কায়েম। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে বাংলাদেশে এসেছেন সাবেক তারকা এই ফুটবলার। তুরস্ক সরকারের আওতাধীন টিকা নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশ কিছু উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছে। এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের জন্যই মূলত বাংলাদেশে এসেছেন মেসুত ওজিল। তার সঙ্গে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ছেলে। পূর্ব ঘোষণা না থাকলেও বিশ্বকাপ জয়ী এই তারকাকে দেখতে ভিড় জমান বিপুল সংখ্যক শিক্ষার্থী। তবে তার আগমন সম্পর্কে অবগত নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশের পর প্রধান ফটকে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির কয়েকজন নেতাকর্মী। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। পুনরায় তালা লাগিয়ে দেওয়া হয় কার্যালয়ে। সকালে শহরের মাইজদিতে প্রধান সড়কের পাশে আওয়ামী লীগ কার্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এক পর্যায়ে তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে প্রধান ফটকের সামনে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সেখানে ঝুলিয়ে রাখা ব্যানারটি অপসারণ করে। এই সময় আটক করা হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের 5 নেতাকর্মীকে। এদিকে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বন্ধ থাকা দলটির কার্যালয়ে নেতাকর্মীদের হঠাৎ প্রবেশের ঘটনায় আগামীকাল বিকেলে মাইজদিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জুলাই ঐক্য। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। দুপুরে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে তিনি এ আহ্বান জানান। বলেন, রমজান মাসে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে কেউ অতিরিক্ত মুনাফা করতে না পারে, সেই জন্য মজুতদারদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, রমজানের দিন মজুর ও খেটে খাওয়া মানুষজন সবচেয়ে বেশি কষ্টের মধ্যে পড়েন। তাদের দুর্ভোগ লাঘবে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ্যে ভর্তুকি দিয়ে হলেও বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানান শিবির সভাপতি। ফেডারেশনগুলোতে প্রকৃত ও দক্ষ সংগঠকদের মূল্যায়ন করার আহ্বান নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি। এদিকে খেলাধুলার সুবিধা বাড়ানো সহ নিজেদের যথাযথ মর্যাদা চান নারী ক্রীড়াবিদরা। কুশল ইয়াসিরের রিপোর্ট। শেষ 2 বছরে এক মন্ত্রী 2 জন উপদেষ্টা পেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়, তবে অবহেলিতই থেকে গেছে দেশের ক্রীড়াঙ্গন। নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক সাবেক তারকা ফুটবলার হওয়ায়
ক্রীড়া সংশ্লিষ্টদের প্রত্যাশাও অনেক বেশি। স্বল্প সময়ে বারবার ক্রীড়াঙ্গনের অভিভাবকের পরিবর্তনে নানা সমস্যায় পড়তে হয়েছে ফেডারেশনগুলোকে। এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও এর বাস্তবায়ন চান সংশ্লিষ্টরা। নতুন গভর্নমেন্ট আসছে, 5 বছরের জন্য নির্বাচিত গভর্নমেন্ট এবং একজন অভিজ্ঞ সম্পন্ন একজন খেলোয়াড় এবং স্পোর্টস মিনিস্টার আমাদেরকে দিয়েছে, বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে এবং মিনিস্ট্রির সাথে আমাদের কাজ করতে সুবিধা হবে। আশা করি আমাদের যে এজেন্ডাগুলো এতদিন আমরা করতে পারিনি, আমাদের বিভিন্ন প্রবলেমের কারণে সেগুলো এখন আর অসুবিধা হবে না। ওনার স্পোর্টস নিয়ে বেশ ভালো ভালো কিছু প্ল্যান আছে, যেটা খালি ক্রিকেট বা ফুটবল কেন্দ্রিক না, ওভারঅল বাংলাদেশের অন্যান্য যেসব খেলাধুলা আছে যেগুলো একটু ইগনোরড বা লেস ইম্পর্টেন্স পায়, ওগুলোতেও মোটামুটি ভালো কাজ হবে। ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলা, স্পোর্টস ইকোনমি সম্প্রসারণ সহ নানা পরিকল্পনা রয়েছে নতুন সরকারের নির্বাচনী ইশতেহারে। সবগুলো ফেডারেশনকে গুরুত্ব দেওয়া হবে বলে প্রত্যাশা খেলোয়াড় সংগঠকদের। স্পোর্টসটা আগায় নিতে হইলে শুধু একা আমিনুল চেষ্টা করলে হবে না, তার পাশাপাশি সবাইকেই স্যাক্রিফাইস মাইন্ডেড হইতে হবে, এবং সবাই যদি সব কিছু পেতে চায় তাহলে তো হবে না। অতএব সবাইকে হেল্প করতে হবে আমিনুলকে, সেটা আমি মনে করি। সবগুলি ফেডারেশনের যারা অ্যাথলেট আছেন তারা যদি এই পর্যায়ে আসেন তাহলে আমাদের ফেডারেশনের ভাবমূর্তিগুলিও চেঞ্জ হবে, এবং আর্থিক যে অভাব অনটনটা আছে সেটা থেকে অন্তত বেরোয় আসতে পারবে আমাদের অ্যাথলেটরা। নারী দেখে যে আলাদা কোনো একটা স্পেসিফিক ভাবে তারা জাজ করবে সেটা চাচ্ছি না। চাচ্ছি যে সবাইকে একভাবে দেখা হোক, ইকুয়াল ট্রিটমেন্ট, ইকুয়াল ফ্যাসিলিটিস, এবং একটু সেফটি মেজার করে আমাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া হোক। আন্তর্জাতিক অঙ্গনে সুদৃঢ় অবস্থান তৈরিতে বাস্তব ভিত্তিক পরিকল্পনা করার আহ্বান ক্রীড়াবিদদের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।